সেই রাত্রে মহিতোষের আবার বাড়াবাড়ি হলো। কথা জড়িয়ে যাচ্ছে, জিভ শক্ত। সন্ধেবেলায় অর্ক ডাক্তারকে ডেকে এনেছিল। কিছুক্ষণ বসে থেকে ভদ্রলোক মাথা নেড়ে চলে গেছেন। জলপাইগুড়িতে সন্ধ্যের পর যে বিদ্যুৎ জ্বলে তা মানুষের মুখে স্পষ্ট দেখা যায় না। এই বিশাল বাড়িটা তাই ছায়ামাখা। শীত শীত হাওয়া চলছে। বাড়ির গাছপালাগুলো শব্দ করছে খুব। হেমলতাকে দেখা যাচ্ছে না। ছোট মা ঘরের এক কোণে পাথরের মতো স্থির। অনিমেষ লক্ষ্য করছিল এই মুহূর্তে তিনি মহিতোষের পাশে বসেননি। সেখানে মাধবীলতা সেই দুপুর থেকে ঠাঁই রয়েছে। তার একটা হাত মহিতোষের বুকে আলতো করে ঘুরে বেড়াচ্ছে। অর্ক এতক্ষণ এই ঘরে চুপচাপ দাঁড়িয়ে ছিল। ডাক্তার চলে যাওয়ার পর আর কোনো কথাবার্তা হচ্ছে না। মহিতোষ অস্ফুটে কিছু উচ্চারণ করলেন। বোঝা যাচ্ছে কষ্ট হচ্ছে। বিছানার অন্য পাশে বসে অনিমেষ জিজ্ঞাসা করল সামান্য ঝুঁকে, বাবা কষ্ট হচ্ছে? মহিতোষ সে কথা শুনতেই পেলেন না। তার দৃষ্টি ঘোলাটে, জিভ যেন সামান্য নরম হয়েছে। প্রচন্ড চেষ্টা করছেন কথা বলতে। মাধবীলতা ধীরে ধীরে ছোট মার কাছে উঠে এলো। আপনি একটু পাশে যান। ছোট মা মাথা নাড়লেন। কি হবে? উনি কিছু বলবেন বোধহয়। আমি বুঝতে পারবো না। অনিমেষের কানে কথাটা যাওয়া মাত্র সে চমকে মুখ ফেরালো। এ বাড়িতে ঢোকা মাত্র সে জেনেছিল বাবাকে একমাত্র ছোট মাই বুঝতে পারেন। আর তখনই মহিতোষের অস্পষ্ট উচ্চারণ শোনা গেল, এসো বাবা এসো। অর্ক মুখের দিকে তাকালো। সে অলস ভঙ্গিতে দাঁড়িয়েছিল। এবার সচকিত হয়ে অনিমেষের দিকে তাকালো। অনিমেষ ইঙ্গিতে তাকে কাছে এগিয়ে আসতে বলল। অর্ক মাধবীলতার জায়গায় আসা মাত্রই মহিতোষ বললেন, বাবা তোমার পেছনে কে? মাধুরী। এবার উচ্চারণে জড়তা নেই বললেই চলে। অর্ক পেছন ফিরে তাকালো। আর সেই সময় ছোট মা ডুকরে কেঁদে উঠলেন এবং সেই কান্নাটাকে সঙ্গী করে ছিটকে বেরিয়ে গেলেন ঘর থেকে। মহিতোষ মাথা নাড়লেন। ঘরে এত লোক কেন? জানালায় বসে আছে সব ঝাড়ি। তুই আবার কখন এলি? বাবা অনি কলকাতায়, আপনি বসুন বাবা। ঘোমটা দিয়ে কে দাঁড়িয়ে আছে? মা। মাধবীলতা আড়ষ্ট পায়ে এসে অর্কর পাশে দাঁড়ালো। আর তখনই চিৎকার করতে করতে ছুটে এলেন হেমলতা। দরজায় দাঁড়িয়ে তীব্র গলায় বললেন, কোথায় বাবা? মহি আপনাকে দেখতে পাচ্ছে যখন তখন নিশ্চয়ই এসেছেন। বলুন কেন এমন হলো? কেন আমি পড়ে আসছি? দুই মা গেল, মধু গেল, আপনি ড্যাং ড্যাং করে চলে গেলেন। মহি যাচ্ছে, তাহলে আমি পড়ে থাকবো কেন? এই ভূতের বাড়ি কার ভোগে লাগবে বলে বানিয়েছিলেন? বলুন, জবাব দিয়ে যান। আমি দরজা ছেড়ে নড়ছি না। অনিমেষ হেমলতার দিকে তাকিয়ে চমকে উঠল। পিসিমার এমন ভীষণ মূর্তি সে কখনো দেখেনি। মাধবীলতার একটা হাত অর্কর কেনই আঁকড়ে ধরেছিল। তার গায়ে কাটা উঠেছে। অর্ক বুঝতে পারছিল এরা কাদের সঙ্গে কথা বলছেন। মহিতোষ তখন বলছেন, ওই লাল ডোরে শাড়ি কে পরেছে? মুখ দেখতে পাচ্ছি না। ঘরে লাল শাড়ি পরে কেউ নেই। ব্যাপারটা হঠাৎ স্পষ্ট হয়ে যেতেই অর্ক শিউরে উঠল। এই ঘরে এখন মরে যাওয়া মানুষেরা এসে দাঁড়িয়েছে নাকি? অনিমেষ চাপা গলায় মাধবীলতাকে বলল, পিসিমাকে ধরো। হেমলতা তখন ঘরের একটি স্থানে সতর্ক চোখ রেখেছেন। আপনি মহিকে নিয়ে যাচ্ছেন, আমি কোথায় থাকবো? আমাকে নিয়ে যান বাবা। মাধবীলতা দরজার কাছে গিয়ে হেমলতার হাত ধরল। পিসিমা, ছেড়ে দাও ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। বাপ না শয়তান। মহি ওর আপন হলো, আমি কেউ না। 12 বছর বয়সে বিধবা হয়ে পর্যন্ত ওর দাসী হয়েছিলাম। কি করেছে আমার জন্য? শোনো, তোমাকে বলছি, এই পুরুষ জাতটা হলো বড় বেঈমান। আমাদের চুষে চুষে আটি করে ছুঁড়ে ফেলে দেয়, একটুও ভাবে না।
সে স্বামী হোক, ছেলে হোক বা বাবাই হোক। হাউমাউ করে কেঁদে উঠতেই হেমলতাকে জড়িয়ে ধরল মাধবীলতা। সারা রাত আচ্ছন্ন হয়ে রইলেন মহিতোষ। আর কোনো সাড়া শব্দ নেই। অনিমেষ বারংবার এসে দেখে যাচ্ছিল, এ বাড়ির কেউ ঘুমোয়নি। সকালবেলায় জোর করে ছোট মা পাঠালেন মাধবীলতাকে। সারা রাত সে ঠায় বসেছিল, মুখে হাতে জল দেওয়ার দরকারটাও যেন ভুলে থাকতে চাইছিল। নিজের ঘরে অনিমেষ তখন অর্ককে বলছিল, এখানে কাছে পিঠে কোনো চায়ের দোকান দেখতে পেয়েছিলি? এদিকটাই নেই, ওদিকের রাস্তার কাছে একটা আছে কিনা জানি না, দেখে আসবো। ভোরবেলায় অর্ক খানিকটা ঝিমিয়েছিল, চোখ ফোলা। একটা কেটলি কিংবা ওই রকম কিছু নিয়ে যা, তোর কাছে পয়সা আছে? আছে। এত পয়সা পাস কোথা থেকে কে জানে। ওহো, জেলা স্কুলের কাছেই তো কয়েকটা চায়ের দোকান ছিল, এখনো আছে কিনা জানি না, ওদিকেই যা। অর্ক গায়ে জামা লাগাতেই মাধবীলতা ঘরে ঢুকলো। কোথায় যাচ্ছিস? চা আনতে। চা আনতে? মাধবীলতা যেন অবাক হয়ে গেল। তারপর অনিমেষের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, এ বাড়িতে বাইরে থেকে চা আনিয়ে কখনো খাওয়া হয়েছে? অনিমেষ একটু বিরক্ত হলো। বাজে বকো না তো, কখনো হয়নি বলে কোনোদিন হবে না এমন মাথার দিব্যি কেউ দেয়নি। সবাই রাত জেগেছে, তাই চা আনানো হচ্ছে। মাধবীলতা মাথা নাড়ল। থাক, আমিই করে দিচ্ছি, তুই শুধু চিনি নিয়ে আয়, কালই দেখেছিলাম ওটা শেষ হয়ে গেছে। কত আনবো? 500? অর্ক জিজ্ঞাসা করল। মাধবীলতা হাসল বিষণ্ণ ভঙ্গিতে। তাই আন। অর্ক চলে গেলে অনিমেষ বলল, তুমি বড্ড বাড়াবাড়ি করছো। মাধবীলতা যেন সিটিয়ে গেল। তারপর বলল, কিসে? আমি এ বাড়ির ছেলে, সেই কথাটাই ভুলে যাচ্ছ। এখানে আমি যা করছি নিজের দায়িত্ব নিয়ে করছি। সারা রাত জেগে তুমি চা তৈরি করতে যাচ্ছ, এতে প্রশংসা পাওয়া যায় নিশ্চয়ই, কিন্তু কারো খারাপ লাগবে তা ভাবো না কেন? মাধবীলতা মাথা নাড়ল। সত্যি ভাবিনি। অনিমেষকে যেন কথা বলার নেশায় পেয়েছিল। আসলে একা কষ্ট ভোগ করার একটা প্রবণতা আছে তোমার মধ্যে। 5 জনে শুনলে ভাববে, আহা, এমন মেয়ে হয় না, সারা জীবন শুধু কষ্ট করে গেল। আমি এটাকেই বাড়াবাড়ি বলছি। আলনায় রাখা জামা কাপড় তুলে নিয়ে মাধবীলতা বলল, ঠিক আছে, এত কথা আর বলতে হবে না, আমি চা করছি না। অনিমেষ হা হয়ে গেল। যা চলে, তুমি খোকাকে চিনি আনতে বলে এখন যদি চা করব না বলো, তাহলে আবার ওকে পাঠাতে হয়। তার মানে তুমি আমাকে চা করতে বলছো? মাধবীলতা এমন ভঙ্গিতে এই কথাটা বলল যে অনিমেষ মুখ ফিরিয়ে নিল। তার মনে এক ধরনের পরাজিত মনোভাব কাজ করছিল। এই সকালবেলায় এত কথা না বললেই হতো। মাধবীলতা বলল, শোনো, এটাও বাড়াবাড়ি কিনা জানি না, তবে মনে হচ্ছে আজকের দিনটা কাটবে না। বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়াই ভালো। মৃত মানুষদের দেখার পর কেমন ঘোরের মধ্যে পড়ে আছেন। অনিমেষ বলল, ডাক্তার বলেছে কিছুই করার নেই, এরপর কোনো হাসপাতাল নেবে না। তাছাড়া শেষ সময়টায় আর টানাটানি করে কি হবে? ও ঘরে এখন কে আছেন? তুমি চলে এলে। ছোট মা ছিলেন। তুমি চা খেয়ে ও ঘরে গিয়ে বসো। ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় মাধবীলতা দরজায় দাঁড়ালো। আচ্ছা, কাল তোমার সঙ্গে দেখা করতে কে এসেছিল? একবার শুনলাম খুব উত্তেজিত গলায় কথা বলছো। অবশ্য বাড়াবাড়ি মনে করলে উত্তরটা দিতে হবে না। অনিমেষ হতাশ ভঙ্গিতে কাঁধ নাচালো। মাধবীলতার আগে এই অভ্যেসটা ছিল না। কথায় কথায় এমন করে খোঁটা দিত না, কিন্তু হজম করল সে। দোষটা তার। তখন কথাটা না বললেই হতো। সে কাঁধ নাচানোর জন্য আফসোস করল। এসব সময় কিছুই হয়নি ভাব করা উচিত। যতটা পারে সহজ গলায় অনিমেষ বলল, ওর নাম জুলিয়েন। জুলিয়েন? নামটা শোনা মাত্র মনে হচ্ছে মাধবীলতার স্মৃতি হাতড়াচ্ছিল। এই কয়েক বছরে অনিমেষের মুখে শুনতে শুনতে এখানকার মানুষজন এবং ঘটে যাওয়া ঘটনাগুলো
সে পরিষ্কার জেনে গিয়েছে। অনিমেষ বলল, জুলিয়েন স্বর্গ ছেড়ায় প্রথম ট্রেড ইউনিয়ন করত, পরে আমাদের সঙ্গে সক্রিয় রাজনীতিতে যোগ দেয়। একটা অ্যাকশনের পরে আমার সঙ্গে ওর যোগাযোগ ছিল না। জুলিয়েন? সে খ্রিস্টান মাদেশিয়া না কি যেন? হ্যাঁ, মাদেশিয়া। চা বাগানের পত্তনের সময় রাঁচি হাজারিবাগ থেকে ওদের পূর্বপুরুষদের ধরে এনেছিল আর কাঠিরা। মিশনারিরা তখন খ্রিস্টান করে দিয়েছিল ওদের অনেককেই। ডাক্তারবাবুর মুখে খবর পেয়ে দেখা করতে এসেছেন। ডাক্তারবাবুর কাছে খবর পেল কি করে? যোগাযোগ আছে। কথাটা শোনা মাত্র মাধবীলতার কপালে ভাঁজ পড়ল। কেন এসেছিল? দেখা করতে আবার কেন? একজন তোমার খোঁজে কয়েকবার এসেছিল। এই কি সেই? বোধহয়। অনিমেষের মনে হলো মাধবীলতার কণ্ঠস্বর পাল্টে যাচ্ছে। তোমাদের কি নিয়ে তর্ক হচ্ছিল? অনিমেষের ভেতরটা আচমকা গুটিয়ে গেল। এই প্রশ্নের উত্তর দিতে গেলে সব কথা বলতে হয়। হঠাৎ তার মনে হলো মাধবীলতাকে খুলে বলা এই মুহূর্তে উচিত হবে না। ওর গলার স্বর স্পষ্ট বলে দিচ্ছে যে জুলিয়েনকে পছন্দ করতে পারছে না। সে মুখ ফিরিয়ে বলল, নানান বিষয় নিয়ে। ওরা দেশের সম্বন্ধে নতুন করে চিন্তা ভাবনা করছে, এই আর কি। মাধবীলতা এবার স্পষ্ট বলল, লোকটার সঙ্গে তুমি যোগাযোগ রেখো না। কেন? অনিমেষ যেন কোনো শিশুর আবদার শুনছে এমন ভঙ্গি করলো মুখে। আমার ভালো লাগছে না। কেন? মাধবীলতাকে ঠাট্টার গলায় বলতে গিয়েও সুর পাল্টালো অনিমেষ। তুমি ভাবতে পারো কাল জুলিয়েন কি বলেছে। ওর কাছে আমাদের অ্যাকশনের প্রচুর টাকা গচ্ছিত ছিল। এত বছর পরে নিজে এসে সেই টাকার খবর দিচ্ছে। আমার সঙ্গে দেখা করতে না পারলে আমি কোনোদিনই টাকাগুলোর কথা জানতে পারতাম না। এরকম লোককে খারাপ ভাবার কোনো কারণ নেই। অনিমেষের দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে মাধবীলতা ঘর থেকে বেরিয়ে গেল। এই রাস্তায় অর্ক গতকাল হাঁটেনি। এখন সদ্য ভোর, মাটিতে রোদ নামেনি। চারধারে একটা শান্ত ঘন ছায়া হয়ে রয়েছে। ঠান্ডা নিঃশ্বাসের মতো বাতাস বইছে। সারা রাত জেগে শেষের দিকে যে ঝিমুনি এসেছিল তাতে শরীর বেঠিক হয়ে রয়েছে। তবু কয়েক পা ফেলার পরে অর্কর ভালো লাগছিল। রাস্তায় একটিও মানুষ নেই। চমৎকার সরু পিচের রাস্তা, দুদিকের গাছপালাওয়ালা বাড়ি। দোকানপাট চোখে পড়ছে না, অথচ বাবা বলল এদিকেই চায়ের দোকান ছিল। আরো খানিকটা এগোবার পরে একটা বন্ধ দোকান চোখে পড়ল, ছোট্ট ঝাঁপ দেওয়া দোকান। তারপর রাস্তাটা বাঁক নিতেই সে চায়ের দোকানটাকে দেখতে পেল। টিনের দেওয়াল এবং দরমার ঝাঁপ দেওয়া। ৩-৪ জন মানুষ মাটিতে পোতা বেঞ্চিতে চা খাচ্ছে। পাশাপাশি আরো 4টে দোকান আছে, কিন্তু সেগুলো এখনো খোলেনি। অর্ক চায়ের দোকানটা সামনে দাঁড়ালো। দোকানদারের হাত খালি হয়, বিড়ি খাচ্ছিল। তার দিকে একটু উৎসুক চোখে তাকালো লোকটা। অর্ক জিজ্ঞাসা করলো, এখানে মুদির দোকান আছে? আছে, কিন্তু খোলে নাই। কখন খোলে? টাইম হইছে। লোকটা বিড়ি মুখে রেখে কথা বলছিল। এবার তার খদ্দেররা মুখ ফিরিয়ে অর্ককে দেখলো। একজন জিজ্ঞাসা করলো, নতুন মনে হচ্ছে। অর্ক ঘাড় নাড়ল। কোন বাড়ি? ওইদিকে। অর্ক দিক দেখালো। যে লোকটা প্রশ্ন করছিল তার গলার হনুটা বেশ বড়, চোখ গর্তে বসা এবং মুখ শুকনো। মাথায় তেমন চুলও নেই। লোকটা নাছোড়বান্দা ধরনের। বলল, ওটা তো দক্ষিণ দিক। কার বাড়ি, কোথায় থাকা হয় কখনো দেখিনি, তাই বলছি। আর একজন বৃদ্ধ খদ্দের ঘরঘরে গলায় বললেন, আজকালকার ছোকরাদের প্রশ্ন করে সুখ নেই, এমন জবাব দেয় যে। কথাটা শেষ করলেন নাক থেকে ছুঁড়ে দেওয়া বিকট শব্দ দিয়ে। অর্কর মেজাজ খারাপ হয়ে যাচ্ছিল। আগে হলে এই অবস্থায় সে যা করত, এখন তার বিপরীত করল। আমার দাদুর নাম মহিতোষ মিত্র, আমরা কলকাতা থেকে এসেছি। সঙ্গে সঙ্গে তড়াক করে লাফিয়ে উঠল টেকো লোকটা। ওর গর্তে বসা চোখগুলো বিস্ফারিত উত্তেজনায় গলার হনু দুটো নেচে উঠল কয়েকবার।
তারপর সুরসুর করে এগিয়ে এলো অর্কের সামনে। মহিকে দেখতে আসা হয়েছে। লোকটার আচমকা পরিবর্তনে অবাক হয়েছিল অর্ক। এখনো চোখ জ্বলছে, ঠোঁট কাঁপছে। সে একটু বিব্রত ভঙ্গিতে মাথা নেড়ে বলল, হ্যাঁ। লোকটা জিজ্ঞাসা করল, নাম কি? অর্ক। অর্ক? অনিমেষের ছেলে, এত বড়। নিজেকে যেন জিজ্ঞাসা করে যাচ্ছে। দৃষ্টি আর অর্কর উপরে নেই। অর্ক বুঝতে পারল লোকটা তাদের চেনে। অন্তত বাবার নামটা তো স্পষ্ট করে বলতে পারছে। এই সময় সেই বৃদ্ধ চা শেষ করে বলল, কি হে, আপনজন মনে হচ্ছে, কবে এলো? হ্যাঁ হ্যাঁ, আপনজন, বড় আপনজন, সর্বনাশের ঝোঁক। কিন্তু এত বড় ছেলে কি করে হবে তাই তো মাথায় আসছে না। গোলমাল আছে, বহুত গোলমাল আছে, জোচ্চুরি। অর্ক এবার কাজ ঝাঁকালো, কি যা তা বকছেন, আপনার কাছে চিনি পাওয়া যাবে? সে সরাসরি এগিয়ে দোকানদারকে জিজ্ঞাসা করল, চিনি? উহু, আমার স্টক কম আছে। অর্ক হতাশ চোখে লোকটাকে দেখল। বুঝলো চাওয়ালা চিনি দেবে না, অতএব ওই মুদির দোকান খোলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সে আবার রাস্তায় চলে এলো। আসবার সময় লক্ষ্য করল টেকো লোকটা তখনও তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। লোকটা কে? অর্কর মনে হলো কিছু একটা গোলমাল আছে। তাকে সর্বনাশের যোগ বলল কেন? আজ অবধি কখনো সে লোকটাকে দেখেনি। আগে হলে এই কথাটা বলার জন্য ওর 12টা বাজিয়ে দেওয়া যেত। ভদ্রলোক হতে গেলে অনেক অন্যায় চুপচাপ সহ্য করতে হয়। নিশ্চয়ই কোনো খাড় আছে। এখন 2-3টি লোক রাস্তায়। আর একটু এগোতেই সে একটা বিরাট খেলার মাঠ আর স্কুল দেখতে পেল। এত বড় জায়গা নিয়ে স্কুল হয় তাই ওর ধারণা ছিল না। রাস্তাটা চলে গিয়েছে বাঁধের দিকে। এখন লোকজন দেখা যাচ্ছে। অর্ক লক্ষ্য করল কিছু মানুষের চেহারা অন্যরকম, ঠিক বাঙালি নয়। মুখের ছাঁচটা সামান্য আলাদা। তাদের পোশাক বলে দেয় মানুষগুলো গরিব, কিন্তু বেশ সরল ভঙ্গি। এই সময় পেছন থেকে কেউ তাকে ডাকছে, সে বুঝতে পারল। মুখ ফেরাতেই দেখল টেকো মাথা হন্তদন্ত হয়ে এদিকে আসছে। অর্ক শক্ত হয়ে দাঁড়ালো। এবার যদি লোকটা উল্টোপাল্টা বকে তাহলে সে ছাড়বে। লোকটা কাছে এসে হাসল, চিনি খুঁজতে এদিকে চললে কোথায়? অর্ক শক্ত গলায় বলল, কেন, তাতে আপনার কি দরকার? আহা, রাগ করছো কেন? বুড়ো মানুষ, মাথা ঠিক নেই, কি বলতে কি বলে ফেলেছি। এসো এসো, আমি তোমার চিনির ব্যবস্থা করে দিচ্ছি। কত লাগবে? 500। মুখটা ফসকে বেরিয়ে গেল। 250 হলে চলবে? চালিয়ে নাও, বাড়িতে চিনি নেই বুঝি? তা বেলা হলে না হয় বাড়তিটা নিয়ে যেও। লোকটি অর্কের হাত ধরল। এই পরিবর্তনে ধাতস্থ হতে সময় লাগলো অর্কের। চিনি যখন পাওয়া যাচ্ছে তখন খামোখা কথা বাড়িয়ে লাভ নেই। মা চায়ের জল গরম করে বসে আছে নিশ্চয়ই। সে জিজ্ঞাসা করল, কোন দোকানে চিনি পাওয়া যাবে? দোকান তো এখনো খোলেনি ভাই, ও আমি ব্যবস্থা করে দিচ্ছি তোমার জন্যে। অর্ককে নিয়ে হাঁটতে লাগলো লোকটা। এবার অর্ক জিজ্ঞাসা করল, আপনি আমাদের চেনেন মনে হচ্ছে। চিনি, হাড়ে হাড়ে চিনি। বলেই বুড়ো লোকটা জিভ কাটল। কিছু মনে করো না, আমার কথা বলার ধরনটাই এরকম। এত বেফাস কথা বলি যে। যাক, চিনি বই কি। আমার বাবার সঙ্গে আলাপ আছে। তোমার বাবা? আরে ওকে তো জন্মাতে দেখেছি আমি। তা তোমার বয়স কত হলো? 15। 15, দেখে তো মনে হয় না। অর্ক হাসল। তাকে যে বড় দেখায় সে তা জানে, এবং কেউ যখন বলে তখন তা ভালো লাগে। তোমার মা এসেছেন? হ্যাঁ, দাদুর শরীর খারাপ তাই। 15 বছরে আর আসার সুযোগ পাওনি না? অর্ক লোকটার দিকে তাকালো। কথাটার মধ্যে যে খোঁচা আছে তা বুঝতে অসুবিধে হচ্ছে না, কিন্তু লোকটা এখন ভালো ব্যবহার করছে। আসল ধান্দাটা কি? কলকাতায় তোমরা কোথায় থাকো? বেলগাছিয়ায়, ঈশ্বরপুকুর লেনে। সেটা কোথায়? শ্যামবাজারের কাছে। আপনি কলকাতায় যান নাকি?
বেশি না। তা তোমার মায়ের বাড়ি? তোমার মামা মাসিরা কোথায় থাকেন? ওরা কেউ নেই? হুঁ। ওরা চায়ের দোকানের সামনে এসে পড়েছিল। এখন লোকজন বেড়েছে। অর্ককে দাঁড় করিয়ে রেখে লোকটা খদ্দেরদের ডিঙিয়ে দোকানদারকে কিছু বলল। মিনিট খানিক কথা চালাচালির পর একটা ঠোঙ্গা নিয়ে এলো লোকটা। 2 টাকা দিয়ে দাও ওকে, একটু বেশি পড়লো, কি আর করা যাবে। অর্ক চটপট 2 টাকা বের করে হাতে দিচ্ছিল, কিন্তু সবেগে মাথা নাড়ল লোকটা। না না, টাকা পয়সার মধ্যে আমি নেই, যার জিনিস তাকে দাও। খদ্দেরদের ফাঁক গলে অর্ক দোকানদারকে টাকাটা দিয়ে আসতেই লোকটা জিজ্ঞাসা করলো, মহি এখন কেমন আছে? ভালো না। ঠোঙ্গাটার ওজন বড়জোর 200 হবে। অর্ক বুঝতে পারছিল সে ঠকেছে, কিন্তু কিছুই করার নেই। এখন আর কোথায় চিনি পাওয়া যাবে? সে জিজ্ঞাসা করলো, আচ্ছা, আপনার নাম জানতে পারি? নাম? বলেই দেই, আমার নাম পরিতোষ মিত্তির। চেনা চেনা লাগছে। অর্ক এই নামের কাউকে চিনত না, শুধু পদবীতে সামান্য খটকা লাগলো। সে মাথা নাড়ল। কখনো শোনোনি? কেউ বলেনি? পরিতোষের চোখ ছোট হয়ে গেল। না। আপনি কি আমাদের কেউ হন? আমি তোমার বাবার জ্যাঠামশাই। এবার খেয়াল হলো অর্কর, দাদুর বাড়ি নিয়ে নাকি মামলা চলছে। বাবার জ্যাঠামশাই নাকি দাদুর বিরুদ্ধে মামলা করেছেন। সরাসরি এসব কথা কেউ তাকে বলেনি, কিন্তু মা বাবার আলোচনায় সেটা জেনেছিল সে। বাবার দাদু নাকি একে দেখতে পারত না, তাই সম্পত্তি থেকে বঞ্চিত করেছিল। কিন্তু কত বয়স হবে লোকটার? নিশ্চয়ই 70-এর অনেক বেশি। চেহারা দেখলেই অবশ্য সেটা বোঝা যায় না। কেমন খেকুড়ে দেখতে। কেন তখন এই লোকটা তাকে যোগ বলেছিল তা বোঝা যাচ্ছে, কিন্তু এর ওপর রাগ করা উচিত নয়। এর সঙ্গে কথা না বলাই শ্রেয়, যেহেতু মামলা করেছে, কিন্তু সেটা করতেও সে পারছে না। অর্ক সরাসরি জিজ্ঞাসা করলো, আপনি আমাদের বাড়িতে যান? যাই, গিয়ে দিদির সঙ্গে কথা বলি। মহির বউটা বড় পাজি, গেলেই ট্যাক ট্যাক করে কথা শোনায়। অবশ্য কেস ফাইল করার পর যাওয়া কমিয়ে দিয়েছি। বাড়িটা ছাড়া তো আর কিছুই নেই, ছিবড়ে হয়ে গেছে। ইতিমধ্যে বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছে। মুদির দোকানটা তখনও খোলেনি। অতএব এই দেরির পেছনে খানিকটা যুক্তি আছে। অর্কর মনে হচ্ছিল লোকটার সঙ্গে কথা বলা দরকার। বাবা জ্যাঠামশাইকে ও কোনো সম্মানজনক সম্বোধন করতে পারছিল না। অর্ক জিজ্ঞাসা করল, আপনি কোথায় থাকেন? আমি সেনপাড়ার ভেতরে 40 টাকায় ভাড়া আছি। তোমায় কি বলবো, খেতে পাই না বাপ। এই শরীর নিয়ে আর কাজকর্ম করতে পারবো না। তোমার ঠাকুমা বাতের রোগী, ছেলে মেয়েরা এক একটা হারামজাদা। ছোটটা বাদে শিলিগুড়িতে থাকে, তার টাকায় বেঁচে আছি। আর মহি বাপের টাকায় তৈরি বিশাল প্রাসাদে পা নাচিয়ে আছে। আরে বাপ কি তোর একার? উনি অসুস্থ। হবে না, ধম্মের কল বাতাসে নড়ে। কিন্তু আমি ছাড়ছি না, ও বাড়ির ভাগ চাই। আপনি ওখানে গিয়ে থাকবেন? মোটেই না, বিক্রি করে দেব। বিক্রি করে শেষ কটা দিন আরামে থাকবো। ও ভূতের বাড়িতে কে থাকতে যাবে? কিন্তু শুনেছি মামলা করার অনেক খরচ। আপনি পারছেন? না না, পারছি না। ধার ধর করে চালাচ্ছি। উকিল আমার বন্ধু লোক, টাকা কড়ি নেয় না, তাই বাঁচোয়া। তোমার বাবা কি ল্যাংড়া? অর্কর মেজাজ খারাপ হয়ে গেল কথাটা শুনে। তবু সে শান্ত গলায় বলল, উনি হাঁটতে পারেন না ক্রাশ ছাড়া। মহি মরলে ওকেই তো কেস লড়তে হবে। পারবে? সেটা ওকে গিয়ে জিজ্ঞাসা করুন। পরিতোষ বলল, কিছুদিন আগে প্রিয় এসেছিল। আমেরিকায় থাকে, সাহেব মানুষ। তার মুখেই শুনলাম। তা এত করে বললাম, আমায় কিছু দে, দিল না। যৌবনে একটু এধার ওধার করেছিলাম বলে বাবা খেচেছিল। তার জের এখনো চলবে। তোমাকে কিন্তু আমার ভালো লাগছে। তুমি কি করো? কিছু না। পড়াশোনা করো না? না, আমাদের পাড়ায় একটা মাস্তানদের দল আছে, তাদের সঙ্গে মিলে ওসব করাই। আর পড়াশোনা করতে ইচ্ছে হয়নি। তুমি মাস্তান? আটকে উঠল পরিতোষ। সবাই তাই বলে। খুর চালাতে পারি, পেটো আর পাইপ গানে এক্সপার্ট।
গতকালই এখানকার দুটো ছেলেকে পেয়ে দিয়েছি। এ পাড়ায় শানু বলে একটা ছেলে আছে, তাকে জিজ্ঞাসা করলে জানতে পারবেন। লাশ ফেলে দেওয়া আমার কাছে জল ভাত। 108টা খিস্তি জানি। তুমি তুমি তো ডেঞ্জারাস। বাবা বেঁচে থাকলে তোমাকে বাড়িতে ঢুকতে দিত না। অত্যন্ত কঠোর আদর্শবান মানুষ ছিলেন। শুধু আমার বেলায় যা কিছু ভুল হয়েছিল, তিনি তোমাকে আ আ পরিতোষ তার নিজের পেট খিঁচে ধরল। অর্কর খুব হাসি পাচ্ছিল। লোকটার মুখে ভয় সেটে বসেছে। সে আরেকটু থিতিয়ে নেওয়ার জন্য বলল, মামলা ফামলা কি করবেন? এত যে মার্ডার ফাডার হয়, কেউ শাস্তি পায়, তার চেয়ে আসুন না ওসব নকশা না করে ফয়সালা করে ফেলি। শেষ সংলাপটাই ও আরেকটু খুরকি টান দিয়ে দিল। নকশা? আমি নকশা করছি? এ কি ভাষা? এখন এটাই চলে। আজ বিকেলে চলে আসুন, বাবাকে বলে রাখবো। চিনির জন্য ধন্যবাদ। অর্ক আর দাঁড়ালো না। পরিতোষ যে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে তা সে বুঝতে পারছিল। গেট খুলে বাড়িতে ঢুকে অর্ক দেখল দরজাটা আধ ভেজানো, চারধারে পাখির ডাক আর ফুলের গন্ধ। রোদের রং পাল্টেছে। বারান্দা পেরিয়ে ঘরে ঢুকে ওর পরিতোষের বলা ভূতের বাড়ি কথাটা মনে পড়ল। সত্যি সত্যি মনে হয় এখানে কোনো মানুষ থাকে না। ওদের ঘরে উকি মেরে দেখল কেউ নেই। ভেতরের ঘর পেরিয়ে রান্নাঘরের কাছে এসে দেখল উনুন জ্বলছে, কিন্তু সেটাও ফাঁকা। ঠাকুর ঘরেও কেউ নেই। চারজন মানুষ এখানে নানাভাবে থাকার কথা, কিন্তু কাউকে খুঁজে পেল না সে। 2-3 বার সে মা মা বলে ডাকলো, তারপর আবার ভেতরের ঘরে ঢুকলো। একটাও শব্দ নেই বাড়ির মধ্যে, শুধু একটানা ঘুঘুর ডাক কানে আসছে। অর্ক ভেতরের দিকে ফিরল। তারপর মহিতোষের ঘরের দরজায় গিয়ে দাঁড়াতেই দৃশ্যটা দেখতে পেল। দাদু শুয়ে আছেন। দাদুর পায়ের কাছে বাবা বসে আছেন, মুখ নিচে নামানো। দাদুর খাটের পাশে শরীরের সামান্য অংশ রেখে ছোট মা লুটিয়ে পড়েছেন। তার মুখ দাদুর বুকের ওপরে, শরীরটা কাঁপছে শব্দহীন। দাদুর মাথার পাশে খাটের বাজু ধরে দাঁড়িয়ে আছে মা, পাথরের মতো। খাটের ওপাশে ধুতির আঁচলে গলা জড়িয়ে বড় দিদা এক দৃষ্টিতে দাদুর মুখের দিকে তাকিয়ে আছেন। সে দরজা ছাড়তেই যে শব্দ হয়েছিল তাতে ছবিটা ভাঙল না। শুধু বড় দিদা অকম্পিত গলায় বললেন, এসো বাবা, এসো, তোমার দাদু এইমাত্র মহাপ্রয়াণ করলেন।